আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক ও বাণিজ্যের দ্বার সবার জন্য উন্মুক্ত, জানালেন মির্জা ফখরুল। ঢাকা বেজিং সম্পর্ক অবিচ্ছেদ্য। তিস্তা পরিকল্পনায় পাশে থাকার অঙ্গীকার চীনা রাষ্ট্রদূতের। গণমানুষের সমস্যার সমাধানে সরকার বদ্ধপরিকর, বললেন মাহদি আমিন। নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ চালিয়ে নেওয়ার দাবি। জুলাই সনদ বাস্তবায়নে জনগণকে ধোঁকা দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন কমিটি জাতির সাথে প্রহসন, অভিযোগ নাহিদের। বাস্তবমুখী উদ্যোগে 90 দিনেই ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার, আত্মবিশ্বাসী বিএসইসি চেয়ারম্যান। বিদেশি বিনিয়োগে টানার প্রতিশ্রুতি, ফ্লোর প্রাইস বাতিলের প্রশংসা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। বর্তমান সরকার চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সাথে বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ ভাঙতে পারবে না বলেও জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকট, তিস্তা পরিকল্পনা ও প্রযুক্তিগত উন্নয়নে চীন পাশে থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। বাংলাদেশ and China have enjoyed a close and productive relationship. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়নে অর্থনৈতিক করিডোর তৈরির কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণ করে চীনের রাষ্ট্রদূত জানান, ঢাকা বেজিং নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে। তাছাড়া রোহিঙ্গার প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে তার দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক। ভবিষ্যতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আমার দেশ পাশে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীনকে প্রয়োজন। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে ন্যায় প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে চীনের উত্থান জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিগত 5 মাসে জনপ্রত্যাশা অনুযায়ী সরকার নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের 150 দিনের প্রতিটি দিনই ছিল অঙ্গীকার রক্ষার পদক্ষেপ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, গণমানুষের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে উস্কানির মাধ্যমে তৃতীয় পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে
এই বিশেষ বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিগত 5 মাসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে সে সুযোগ নিয়ে কেউ যাতে অপসাংবাদিকতা না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা 5 মাসও যদি সময় না দেন তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে যে ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। প্রেস সচিব সালে শিবলি বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক দেশ গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রতিনিয়ত সরকারের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিরামহীন গতিতে ছুটছেন। জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। পরে জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সরকারের গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, গত 5 মাসে সরকার স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার। নতজানু পররাষ্ট্রনীতি নয়, সরকার দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি আত্মঘাতী রাজনীতির বহিঃপ্রকাশ। গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি, যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে, এটা কোনোভাবে কাম্য না। জনাব আতিকুর রহমান রুমন, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণকে ধোঁকা দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। বিভিন্ন বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের এমপিরা বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে জাতির সাথে প্রহসন করছে সরকার। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় দলগুলোর দক্ষিণাঞ্চলের হাজার হাজার কর্মী সমর্থক। মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে। যেখানে 11 দলের নেতারা সরকারের নানা সমালোচনা করে বলেন, দেশের মানুষ সংস্কার চায়, তাই যত দ্রুত সম্ভব এই বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনারা বিচার এবং সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আবার এই প্রজন্ম জেগে ওঠে, বিচার সংস্কার বাস্তবায়ন করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় না মেনে জাতির সাথে ছলনা করছে বিএনপি। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা যেই পথে হেঁটেছে ক্ষমতাসীনরাও সেই পথে হাঁটছে। তিনি সতর্ক করেন, এদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না জনগণ। মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। ডামি ফ্যাসিবাদ আবার কিসের?
সংবিধান সংশোধনের নামে স্বৈরশাসনকে পাকাপোক্ত করার কোনো ষড়যন্ত্রের বিষয়ে সরকারকে সতর্কবার্তা দেন বিরোধী দলীয় নেতা। সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে, তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। সরকার বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করছে বলে অভিযোগ করেন আমিরে জামাত। এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বরিশাল। ঢোকার পথে পা বাড়াবেন না। গত 17 বছরে চিকিৎসা ক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনায় ভালো চিকিৎসকদের তৃণমূলে অবহেলায় ফেলে রাখা হয়েছে, এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় তিনি বলেন, চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের লোকজন মানসম্মত চিকিৎসা পেলে বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। গরিব মানুষের জন্য সরকারের চিকিৎসা সহায়তার অর্থ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মনে করি উন্নত চিকিৎসাটা দেশের মধ্যেই হবে, বাইরে লাগবে না। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিআইপি মানুষ এখানে যতটুকু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বাইরে যাওয়ার পরে তার চাইতে বেশি কোনো ইয়ে করতে দেখিনি। কিন্তু আমাদের আরো বেশি এক্সপার্টাইজড হতে হবে, করা দরকার। যে সরকারটি এখন ক্ষমতায় আছেন সেই সরকারটি মেডিকেল সেক্টরে, শিক্ষা সেক্টরে মানে বরাদ্দ গত বছরের চাইতেও বাজেট বরাদ্দ বেশি করেছেন এবং অত্যন্ত আনন্দের বিষয়, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, হার্ট ডিজিজ, গরিব দরিদ্র মানুষের জন্য আগে যেটি ছিল তার ডাবল করেছেন। আগে 50,000 টাকা পেত, এখন তাদেরকে 1 লাখ টাকা দেওয়া। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের কারণে আগামী 90 দিনের মধ্যে শেয়ার বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। রাজধানীতে বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, অচিরে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আসছে। এ সময় কৃত্রিম বাজার তৈরির নিয়ামক, বিতর্কিত ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা বাতিল করা কমিশনের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিগত সরকারের ভুল নীতি, তারল্য সংকট এবং আস্থার অভাবে ক্রমাগত পতন এবং খরায় চরম অচলাবস্থায় ছিল দেশের শেয়ার বাজার। মন্দা ও সর্বনিম্ন দরসীমার কারণে গত কয়েক মাস লেনদেন নেমে এসেছিল 200 কোটি টাকায়। এ অবস্থায় রাজধানীতে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, বিগত সময়গুলোয় জবাবদিহিতা না থাকায় শেয়ার বাজার ধ্বংস হয়েছে। বিগত সরকারে যেটা ছিল অ্যাবসলিউট পাওয়ার, কোনো অপোজিশন ছিল না, কোনো জবাবদিহিতা নাই। এই সিচুয়েশনে যারা রেগুলেটরস আছে, শুধু বিসেক না, সব রেগুলেটর যেটা মনে করেছে যে আমার তো কোনো জবাবদিহিতা নাই, যা ইচ্ছা তাই করবো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যা আছে সবই করবো, সমস্যা কোথায়? অ্যাজ রেগুলেটরস আমি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করব না, ফুল স্টপ। যদি করতে যাই আমি সমষ্টিগতভাবে করব। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকায় শেয়ার বাজারে আবারও ফিরে আসবে বিনিয়োগকারীদের আস্থা। বাংলাদেশের লন্ডভন্ড অর্থনীতিকে যারা তসরুপ করে পালিয়ে চলে গিয়েছে, এই পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে সাধারণ মানুষকে নিঃস্ব করে, সাধারণ মানুষকে আত্মহত্যার পথ বেছে নিয়ে হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি করে দিয়ে, সে কারণে পুঁজিবাজারটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিলের মতো একটি জায়গায় অরাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে সরকার নিয়োগ দিয়েছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এ সময় বিনিয়োগকারীদের শেয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দেন আলোচকরা। ফ্লোর প্রাইসের নামে যে অনিয়ম চলতো, ফ্লোর প্রাইস সম্পূর্ণভাবে প্রত্যাহার করে বর্তমান কমিশন যে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার জন্য আমি কমিশনের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পুঁজিবাজারে রক্তক্ষরণ আমরা দেখেছি, এখন দেখতে চাই আমরা বাজারে ভালো নতুন আইপিও আসবে, ভালো শেয়ার আসবে, অস্থাহীনতা, সুশাসনের ঘাটতি থেকে এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, সেটা আমাদের বিশ্বাস। আপনারা দেখবেন যে এই স্টক মার্কেট ঘুরে দাঁড়াতেই হবে। ইন দ্য নেক্সট 2-3 মান্থস ইট উইল ক্রস
ইট উইল গো মাচ বিয়ন্ড হোয়াট ইউ আর সিইং টুডে। কারণ যেসব পদক্ষেপ নিচ্ছে একটা না, একাধিক একসাথে আমরা নিচ্ছি। এইসব মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তাদের অনেকগুলো কিন্তু সিক্রেটস থাকে, এই কারণে ওদের অনীহাটা রয়ে গেছে যে কেন তারা আসছে না। তবে আপনারা দেখবেন যে আমরা কিছু পদক্ষেপ নেব, ওরা স্টক মার্কেটে আসবে অচিরে, আপনারা দেখবেন। আমরা যারা খুচরো বিনিয়োগকারী, আমাদের শেয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমরা অন্ধের মধ্যে রিল চাচ্ছি। প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামে বন্যার পানি নামলেও ব্যাপক ক্ষয়ক্ষতিতে হাহাকার তৈরি হয়েছে ভুক্তভোগী মানুষের মধ্যে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য। সেখানে এক অনিশ্চিত অন্ধকারে মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ইরফানুল হকের রিপোর্ট। এবারের HSC পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন দিশেহারা। আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন কামরুলের বাবা। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্তে যাচ্ছে না ভাই, আর বেগিসুর মেরে গিয়ে তুমি আর কি দিবে রে, তুই আরো ঘর ঠিক করে দিবে নাকি বিলের হাম করিবে নাকি আরো পারাইবে। একই এলাকার আরেক HSC পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। বই খাতা বন্যার তুরে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়ে গেছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরে খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এখানে বন্যায় আমাদের বই তো সবগুলা ভিজে গেছে, মাটির গুদাম দেওয়াল পড়ে গেছে, তো বই সরাইতে পারি না। শুধুই কামরুল কিংবা পিঙ্কি নয়, এই বানবাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে চলবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সবকিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। তাই তো এই অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, যাতে মিলবে 10টি বিশেষ সুবিধা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি সুবিধা পাবেন। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা প্রদান। এছাড়া থাকবে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ছাড়। কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার, কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ ও সহজ লেনদেনের সুবিধা এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনসুলার সেবা, ব্যাংকিং এবং সরকার প্রদত্ত অন্যান্য সেবার অগ্রাধিকার প্রদান। বৈঠকে আরও জানানো হয়, প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রংপুর বিভাগের 2 জেলার দলীয় নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতারা অংশ নেন। বৈঠকে দলের সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জেলার নেতাদের নানা সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা, 2 জেলার মন্ত্রী ও সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
হত্যা চেষ্টা সহ 7 মামলার আসামি তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী কিনা তদন্ত শেষে জানা যাবে বলেছে পুলিশ। অন্যদিকে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এবারে অর্থ সংবাদ। 5 দশকেরও বেশি দেশের কোটি পরিবারের আস্থার প্রতীক হিসেবে পরিচিত স্যাভলন নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এসিআই পিএলসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। উপস্থিত ছিলেন এসিআই পিএলসি চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা, এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, স্যাভলনের এই যাত্রার মূল লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবনে সার্বিক সুস্থতা নিশ্চিত করে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা। সেই চাহিদার কথা বিবেচনায় রেখেই স্যাভলন নিজেকে এভরিডে ওয়েলবিং এর নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে উপস্থাপন করেছে। এ সময় স্যাভলনের নতুন ব্র্যান্ড প্ল্যাটফর্ম লাইফ অন স্যাভলন এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এবারে খেলার খবর। হকি, কাবাডি, ব্যাডমিন্টন ও আর্চারি সহ 27টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে এই নতুন কমিটি গঠন করা হয়। দেশের ক্রীড়া ইতিহাসে এত বিপুল সংখ্যক ফেডারেশনের কমিটি একসঙ্গে পুনর্গঠনের ঘটনা এটিই প্রথম। এদিকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হুসাইনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কাজী হাজিবুর রহমান শাকিলকে। ঘোষিত অ্যাডহক কমিটিকে আগামী 90 কার্যদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক ও বাণিজ্যের দ্বার সবার জন্য উন্মুক্ত, জানালেন মির্জা ফখরুল। ঢাকা বেজিং সম্পর্ক অবিচ্ছেদ্য, তিস্তা পরিকল্পনায় পাশে থাকার অঙ্গীকার চীনা রাষ্ট্রদূতের। গণমানুষের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর, বললেন মাহদি আমিন। নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ চালিয়ে নেয়ার দাবি। জুলাই সনদ বাস্তবায়নে জনগণকে ধোঁকা দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সংবিধান সংশোধন কমিটি জাতির সাথে প্রহসন, অভিযোগ নাহিদের। বাস্তবমুখী উদ্যোগে 90 দিনে ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার, আত্মবিশ্বাসী বিএসইসি চেয়ারম্যান। বিদেশি বিনিয়োগ টানার প্রতিশ্রুতি, ফ্লোর প্রাইস বাতিলের প্রশংসা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।